বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থান নিয়ে উদ্বেগ নতুন নয়, কিন্তু সেই উদ্বেগ যদি একদিকে রংপুরের মতো নৃশংস হত্যাকাণ্ড, অন্যদিকে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টস বা IQIS এর তৎপরতা নিয়ে আন্তর্জাতিক সতর্কতা, আর তার সঙ্গে সেনাবাহিনীর ভেতরে কথিত ধর্মীয়করণ এবং পাকিস্তান তুরস্কমুখী নতুন সামরিক সমীকরণের অভিযোগের সঙ্গে মিলে যায়, তখন বিষয়টি আর বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। থাকে কি? প্রশ্ন ওঠে, বাংলাদেশ কি একটি বড় ধরনের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে? বাংলাদেশে আসলেই কি একটি জঙ্গিবাদের ভয়াবহ উত্থান হয়েছে এবং তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাচ্ছে? এই প্রশ্নগুলোই গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে অনুসন্ধানী প্রতিবেদনে সামনে আনছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এনায়েত কবির। নর্থ ইস্ট নিউজে প্রকাশিত তার প্রতিবেদনে এমন কিছু গুরুতর অভিযোগ এসেছে যেগুলো সত্য হলে বাংলাদেশের সেনাবাহিনীর আদর্শিক অবস্থান, রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো এবং আঞ্চলিক ভূরাজনীতির জন্য এর প্রভাব হবে সুদূর প্রসারী। এনায়েত কবিরের অনুসন্ধানে বলা হচ্ছে, সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার একটি নেটওয়ার্ক বর্তমান সামরিক নেতৃত্বের উপর প্রভাব বিস্তার করেছে এবং করছে, এবং সেনাবাহিনী ও রাষ্ট্রকে আরও ইসলামপন্থী কাঠামোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ঢাকার বনানীতে তাদের নিয়মিত বৈঠকের অভিযোগ রয়েছে। একই প্রতিবেদনে এই নেটওয়ার্কের কয়েকজন পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে যোগাযোগের কথাও বলা হয়েছে। তারা সেখানে ইতিমধ্যে কয়েক দফা গিয়েছেন বলেও আমরা জানি। এগুলো অবশ্যই গুরুতর অভিযোগ, যেগুলোর স্বাধীন যাচাই এবং রাষ্ট্রীয় ব্যাখ্যা প্রয়োজন। এর মধ্যেই বাংলাদেশকে তথাকথিত মক্কা সামরিক জোটে যুক্ত করার আলোচনা সামনে এসেছে। এনায়েত কবিরের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সামরিক কাঠামোর একটি অংশ এই জোটে যোগ দেওয়ার পক্ষে সক্রিয় এবং এর পেছনে ভারত নির্ভর নিরাপত্তা কাঠামো থেকে বেরিয়ে আসার যুক্তিও ব্যবহার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের দীর্ঘদিনের ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ, যোগাযোগ এবং কৌশলগত সম্পর্ক কোন দিকে যাবে সেটিও এখন বড় প্রশ্ন। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একই সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থান এবং ক্ষমতা আরও শক্তিশালী করার সম্ভাব্য পরিকল্পনার কথাও রিপোর্টে এনেছেন এনায়েত কবির। তার প্রতিবেদনে সামরিক বাজেট, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদান এবং সেনাবাহিনীর উপর কার্যকর সংসদীয় নজরদারির ঘাটতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই সামগ্রিক প্রেক্ষাপটেই আমাদেরকে দেখতে হবে রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডকে। পুলিশের দেওয়া প্রাথমিক মোটিভই কি এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ ব্যাখ্যা, নাকি এর পেছনে আরও বড় কোনো সামাজিক, সাম্প্রদায়িক কিংবা উগ্রবাদী প্রেক্ষাপট খুঁজে দেখা প্রয়োজন? একটি পরিবারের উপর এমন নৃশংস আক্রমণ যখন ঘটে, তখন শুধু খুনিকে সেই প্রশ্ন যথেষ্ট নয়, কেন ঘটল এবং বৃহত্তর কোনো প্যাটার্নের সঙ্গে এর সম্পর্ক আছে কিনা সেটিও অনুসন্ধানের বিষয়। তাহলে বাংলাদেশে আসলে কি ঘটছে? জঙ্গিবাদ কি নতুন করে সংগঠিত হচ্ছে কিনা? সেনাবাহিনীর ভেতরে কি আদর্শিক পরিবর্তন ঘটছে? পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে নতুন সামরিক ঘনিষ্ঠতা কি বাংলাদেশের পুরনো ভূরাজনৈতিক ভারসাম্য বদলে দিচ্ছে? আর রংপুরের মতো হত্যাকাণ্ডগুলো কি বিচ্ছিন্ন অপরাধ, নাকি বড় ধরনের পরিবর্তনের ছোট ছোট সতর্ক সংকেত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজ আমাদের সঙ্গে রয়েছেন অনুসন্ধানী সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এনায়েত কবির। এনায়েত কবিরের সঙ্গে কথা বলবো এখন আমরা। ধন্যবাদ এনায়েত কবির যোগ দেওয়ার জন্য। কোনটা নিয়ে আসলে প্রশ্ন করব? রংপুর দিয়ে শুরু করি। আসলে রংপুরে যে এত বড় একটা ঘটনা ঘটলো, পুলিশের ভেতরের পুলিশ এক এক সময় এক এক কথা বলছে। গতকাল রাতে দেখা গেল যে সকল আলামত ধুয়ে মুছে ফেলা হচ্ছে। আপনি কি দেখছেন? আপনার ইনভেস্টিগেটিভ মাইন্ড অথবা আপনার কাছে কি তথ্য আছে বিষয়ে? আচ্ছা, প্রথমত হচ্ছে তো এটা তো একটা গল্প বানানোর চেষ্টা করা, তাই না? আমরা দেখলাম যে একটা গল্প বানানোর চেষ্টা করা হলো, সেটা হচ্ছে যে গণপতি চক্রবর্তীর পরিবার 4 জনকে পাওয়া গেল নিহত অবস্থায়, এবং তারপরে হচ্ছে একটা
অদ্ভুত বিষয় ঘটলো, সেটা হচ্ছে যে দেখা গেল তদন্তকারী অফিসার যিনি, তিনি সেম কমিউনিটি, অর্থাৎ হিন্দু কমিউনিটি। তারপরে ময়না তদন্ত এর দায়িত্ব যাকে দেওয়া হলো, তিনিও সেম কমিউনিটির। তো এইভাবে, এবং যাদেরকে গ্রেফতার করা হলো তারাও সেম কমিউনিটি। তো ব্যাপারটা প্রায় এইরকম যে একটা ঘটনা ঘটেছে এবং একটা গল্প তৈরি করাই ছিল, সেই গল্পটা কে বিবৃত করা। তো যাই হোক, তো এখন পর্যন্ত যেটা আমরা উম, জানতে পারছি যে পুলিশ কিছু আড়াল করার চেষ্টা করছে, প্রশাসন কিছু আড়াল করার চেষ্টা করছে। মূল মোটিভটা কি ছিল সেই জায়গা পর্যন্ত যেন আহ দৃষ্টি না পৌঁছায়, সেইটির জন্য সমস্ত তৎপরতা চলছে। কিন্তু উম বেশ কিছু ভিডিও এবং ছবি, সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে প্রথমত মা মেয়ে দুজনেই রেপ্ট হয়েছেন বলে একটা ধারণা পাওয়া যাচ্ছে। তারপরে হত্যার যে ধরনটা, সেটিও শ্বাসরোধ করে মৃত্যু কথা বলা হলেও ভিডিও বা ছবিতে মনে হচ্ছে যে জবাই করা হয়েছে, এরকম একটা বিষয় দেখা যাচ্ছে। তো এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পুলিশের উচ্চপদস্থ কারো একটা সম্পর্ক থাকতে পারে পুরো ঘটনাটার সঙ্গে। এবং এই ঘটনাটি যখন ঘটেছে তার আগে থেকেই পুলিশের কোনো অংশ বিষয়টি সম্পর্কে জানতো যে এখানে এরকম একটি ঘটনা ঘটবে। হুম এরকম একটি অনুসন্ধান থেকে এরকম কিছু একটা পাওয়া যাচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান ছাড়া তো আর বলা যায় না বিষয়টা কি। তো সেইখানে এটি অন্তত যে কমিউনিটি সংঘাত নয়, বরং ফুল কমিউনিটিকে একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বা আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, সেরকম একটি মোটিভ কিন্তু পাওয়া যাচ্ছে। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, ধরুন এই যে ঘটনাটা ঘটলো, রংপুরের ঘটনা, এই প্যাটার্নের ঘটনা তো বাংলাদেশে আগেও ঘটেছে। এবং এরপরেও ঘটেছে। আপনি ধরুন যে এরপরেই হচ্ছে কলাবাগানে নটরডেম কলেজের একজন শিক্ষক, তাকে তিনি আত্মহত্যা করেছেন, ধীরাজ আত্মহত্যা করেছেন, এরকম একটা বিষয় প্রচারিত হলো। তারপরে চাঁদপুরে 4 জনের একটি ফ্যামিলি, তারা নিখোঁজ, এরকম একটি বিষয় পাওয়া গেল। তাইলে এই সেম কমিউনিটিতে, হিন্দু কমিউনিটির মধ্যেই এই ব্যাপারগুলি ঘটছে, এবং সেখানে কেউ বা কারা ভয় দেখানো বা আতঙ্ক ধরানোর চেষ্টা করছে বলে মোটামুটি প্রতীয়মান। এই ভয় দেখানোর উদ্দেশ্যটা কি এবং এর পরিণতি কি হতে পারে বাংলাদেশে? এটা দেখুন, সবসময় তো কি বলে, বঞ্চিত সম্প্রদায় বা সংখ্যায় কম এরকম সম্প্রদায়, হ্যাঁ, তাদের সম্পদ লুণ্ঠন একটি বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে, এবং সেটা সবসময় চলছে। তো সুতরাং দেখাই যাচ্ছে যে সেই 47-এর পরে যে সংখ্যায় হিন্দু কমিউনিটি ছিল আমাদের সমাজে, সেটা 71 পর্যন্ত অর্ধেক হয়ে গিয়েছিল। তারপরে আবার সেইখান থেকে এই 54 বছরে আরো অর্ধেক হয়ে, তো সেটি তো একটা কমিউনিটি ক্লিনিং এর মতো ব্যাপার করছে বছরের পর বছর ধরে। এবং সেইটার প্রতিকারের জন্য, এবং সেটার পিছনে সবচেয়ে বড় কারণ কিন্তু সম্পদ, মানে তাদের যে সম্পত্তি, সেই সম্পত্তিটা কম টাকায় কিনে নেওয়া বা একদম দখল করা। এখন যে এরকম ধরুন যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, রাষ্ট্রের দখল যাদের হাতে, তাদের হাতে থাকা অবস্থায় তো এই ব্যাপারগুলি আরো বেশি করবে না, এটি তো কোনো অস্বাভাবিক বিষয়। জাতিসংঘ কিছুদিন আগে AQIS বা আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে। বাংলাদেশ বলেছে যে এটাকে তারা আমলে নিচ্ছে না। কিন্তু বাংলাদেশ কি আবার আন্তর্জাতিক জঙ্গিবাদের রিক্রুটমেন্ট অপারেশনাল হাব হওয়া, মানে হয়ে গেল কিনা,
সেই প্রশ্নর উত্তরে আপনার কাছে কি কি তথ্য আছে বা কি জানাতে পারেন আপনি? আচ্ছা, সেখানে দেখুন একটি ব্যাপার কিন্তু ঘটছিল যে আহ, আমরা মানি বা না মানি 2009 সাল থেকে 2024, হ্যাঁ, এই সময়কালে আপনি দেখবেন যে বহু পরিমাণ যে আহ, সন্দেহজনক আহ, বৈদেশিক আহ, আহ, অর্থ বাংলাদেশে এসছে, সেইগুলিকে ব্লক করা হয়েছে, সেইগুলিকে ছাড় করা হয় নাই, বা তার উপরে একটা নজরদারি ছিল। এবং সেই নজরদারিতে র্যাবের ইন্টেলিজেন্স, বিশেষ করে জিয়াউল হাসানরা খুব বড় ভূমিকা রেখেছে। তো সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিয়াউল হাসানদেরকে একদম যে কোনো ভাবেই হোক আহ, একটা উম, প্রচারণা দিয়ে, সেই প্রচারণার মধ্যে ঠেলে দিয়ে, হ্যাঁ, গুমের নায়ক টায়ক বানিয়ে দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে সেই যে ব্লক হয়েছিল যেসব অর্থ, তারপরে নতুন করে আবার তুরস্কের অর্থায়নে বেশ কিছু অর্থ, মানে ইসলামিক এইড এবং মুসলিম এইড থেকে যে টাকাগুলি আসতো, সেইগুলি সরবরাহ গত 2 বছরে বেড়েছে হ্যাঁ, মুসলিম এইডকে প্রথমত। তো আবার ইয়ে দেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে বাংলাদেশে। সেটির কথাই বলছি। তো সেটি আবার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত, একটি ব্যাপার তো আপনার জানা আছে যে 2001 থেকে 2006 এর মধ্যে আলিয়া হাসান মুজাহিদ, জামাত ইসলামের যিনি সেক্রেটারি ছিলেন, তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তো তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় প্রচুর এনজিও রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। তারপরে অনেকগুলি আহ, অনিবন্ধিত এনজিও কাজ করছিল হিলট্রাক্সে, হ্যাঁ। সেই সব জায়গায় কিন্তু নানান ভাবে অর্থায়ন হয়েছে। এবং 2024 সালের 5 আগস্টের পরে তো এনজিও বোর্ডের দখলই তাদের হাতে চলে গেল, হ্যাঁ। তো এনজিও বোর্ডের দখল যখন তাদের হাতে গেল, সেই অর্থায়নের ব্যাপারের যে নজরদারিটা ছিল, সেই নজরদারিটা কিন্তু আর থাকলো না। সুতরাং এই যে জামাতে ইসলামের ছত্রছায় অথবা অন্যান্য বড় শক্তির ছত্রছায় যে নানান ধরনের আনডেমোক্রেটিক গোষ্ঠী, অগণতান্ত্রিক গোষ্ঠী গড়ে উঠলো, এবং তাদের হাতে যে আহ, আহ, তারাই স্বীকার করে যে তাদের হাতে অস্ত্র আছে। হম। তো এইরকম নানাবিধ গোষ্ঠী কিন্তু আছে। এবং জামাতে ইসলামের অধীনে তো একাধিক সশস্ত্র গ্রুপ কাজ করছে বহুদিন ধরে, সেটা সবাই জানে, হ্যাঁ। এবং এইটা বড় কারণটা হলো যে বাংলাদেশে যেহেতু নিয়মতান্ত্রিক রাজনীতির একটা ঘাটতি আছে বহুদিন ধরেই, বিশেষ করে 2024-এর পরে তো একদমই নিয়মতান্ত্রিক রাজনীতির ঘাটতি দেখা যাচ্ছে। তো দুটি আমাদের যে ধরুন বড় রাজনৈতিক দল, তাদেরকে তা পুরো সমাজই হয়তো স্বীকার করে যে হ্যাঁ, তারা একটা নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্যে আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপিও যে এই যে 15-16 বছর ক্ষমতার বাইরে থাকলো, তারা নিয়মতান্ত্রিক পথেই চেষ্টা করেছে রাজনীতিটাকে কন্টিনিউ করতে। আবার আওয়ামী লীগ যে এত বড় বিপর্যয়ের মধ্যে পড়লো, সেই বিপর্যয়ের পরও কিন্তু 2 বছর ধরে নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে তারা আহ, আহ, অন্য কোনো পথে যায়নি বা কিন্তু আহ, জামাতে ইসলামী সহ ইসলামী নামধারী বেশ কয়েকটি রাজনৈতিক আহ, গোষ্ঠী আছে, যারা রাজনৈতিক গোষ্ঠী হিসেবে পরিচিত, কিন্তু তারা আসলে কি, তারা কি আসলে নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্যে আছে? তারা তো নানান কায়দায় ক্ষমতা দখল করতে চায়, বা ক্ষমতা দখল বা রাষ্ট্র দখল করতে চায়। সেই রাষ্ট্র দখলের একটা চূড়ান্ত পর্যায়ে জামাতে ইসলামী কিন্তু 24 সালে গিয়েছে, এবং এখনো তাদের নিয়ন্ত্রণ প্রায় সর্বোচ্চ। হ্যাঁ, যদিও প্রকাশ্যে দেখা যাচ্ছে যে বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু জামাতে ইসলামীর নিয়ন্ত্রণ প্রশাসনের উপরে বা রাষ্ট্রের উপরে খুব কিছু হয়নি। দ্বিতীয়ত,
গত 2 বছর ধরে হচ্ছে সিভিল প্রশাসন, একটা সিভিল রাজনৈতিক দল যারা সিভিল প্রশাসন চালাতে এসছে। তো গভর্নমেন্ট তো নন ফাংশনিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণটা হচ্ছে যে জুডিশিয়ারি বলে তো কিছু নেই। আচ্ছা, হ্যাঁ, মানে সিভিল প্রশাসন চালাতে হলে যে 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জুডিশিয়ারি, একটা হচ্ছে পুলিশ, এবং আরেকটা হচ্ছে সিভিল প্রশাসন। এই 3টি কিন্তু প্রায় ভেঙে পড়া, যে কারণে স্বাভাবিকভাবেই হচ্ছে সামরিক বাহিনীর কর্তৃত্ব আছে পুরো বিষয়টার উপরে। কিন্তু আপনি এবং সেই কয়েকদিন ধরে যে কর্তৃত্বের মাঝেই আবার জামাত ইসলামের একটা উত্থান করছে, বা এই নন আনডেমোক্রেটিক শক্তিগুলোর উত্থান করছে, সেটা কিন্তু সামরিক বাহিনীর কর্তৃত্বের মধ্যে। আপনি কয়েকদিন ধরে একটি সিরিজ প্রতিবেদন করছেন নর্থ ইস্ট নিউজে। সেখানে আপনি বলতে চাইছেন বা আপনি দেখিয়েছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে একটি ধর্মাশ্রয়ী, বিশেষ করে ইসলামপন্থী সাবেক সামরিক কর্মকর্তাদের একটা নেটওয়ার্কের প্রভাব, এটা একটু বিস্তারিত জানতে চাই আসলে। আচ্ছা, এটা আমরা যদি লক্ষ্য করি তাহলে তো 2024-এর 5 আগস্টের আগেই তো তাদের তৎপরতা ছিল, তাই না? একটা গোষ্ঠীবদ্ধভাবে তৎপরতা ছিল। সেটা হচ্ছে প্রথমে দেখা গেল রাওকা ক্লাব কেন্দ্রিক, সেটা আব্দুল হককে কেন্দ্র করে। তারপর দেখা গেল সেখানে চিহ্নিত কিছু মানুষ তাদের সমাবেশ করে। হ্যাঁ, এবং সেখানে ইকবাল করিম ভূঁইয়া যখন ভূমিকা নিলেন, এই ভূমিকাগুলি আরো বাড়তে শুরু। তো সেখানে 5ই আগস্টের আগে থেকেই হচ্ছে এই গোষ্ঠীটার একটা তৎপরতা আছে, যে তৎপরতার কারণে তারা বলে থাকে যে তাদের কারণেই হচ্ছে রেজিং চেষ্টা। হ্যাঁ, তো সেখানে কারা ছিল? ইকবাল করিম ভূঁইয়া, আব্দুল হক, হাসিনুর রহমান, আমান আজমি, গোলাম আজম পুত্র, তারপরে দেলোয়ার খান প্রমুখ। হ্যাঁ, প্রায় 100 থেকে 150 জনের একটা কমিউনিটি এটা দেখা, এবং এদের লক্ষ্যগুলি দেখবেন, এরা কিন্তু কোনো নিয়মতান্ত্রিক পথে রাজনীতি করছে বা রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের সংযোগ আছে কিন্তু, হ্যাঁ, বরং দেখা যাচ্ছে যে তাদের এক ধরনের আনডেমোক্রেটিক চিন্তার ধরন। হ্যাঁ, আনডেমোক্রেটিক চিন্তাধারা মানে তাদের যা বলে থাকে ক্ষমতাটাকে পুরোপুরি দখল করা, বিপ্লব করে তারা ক্ষমতা। তো নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের কোন সংযোগ। জি, সুতরাং দেখা যাচ্ছে যে এই গোষ্ঠীটা পুরোটাই হচ্ছে জামাত ইসলামের যে নেটওয়ার্ক, জামাত ইসলামের যে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক বা সশস্ত্র নেটওয়ার্ক, সেইটির সঙ্গে তাদের একটা সংযোগ। আবার তাদের একটা প্রভাব মিলিটারি লিডারশিপের উপরে আছে, যেহেতু তারা বলে থাকে যে তাদের কর্তৃত্বেই হচ্ছে রেজিস্ট্যান্ট হয়েছে। আচ্ছা, সেটির বেশ কিছু প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি, যে এই 150 জনের মতো যে বরখাস্ত বা আপনার বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত, তাদেরকে হচ্ছে পদোন্নতি দেওয়া হয়েছে ভূতপূর্ব এবং ভূতাপেক্ষ, এবং ভূতাপেক্ষ পদোন্নতি শুধু দেওয়া হয়নি, বিপুল পরিমাণ সুযোগ সুবিধা, অর্থ ইত্যাদি দেওয়া হয়েছে। তো সেটি একটি ফ্যাক্টর। দ্বিতীয়ত হচ্ছে এখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে আমরা 5 আগস্টের পরে কি দেখেছিলাম, যে জওয়ানদের মধ্যে একাংশ তারা গিয়ে ভাস্কর্য ভাঙছে, তারা নারায় থাকবে স্লোগান দিচ্ছে, এবং তারা প্রকাশ্যে বলছে যে তারা একটি পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। তো জওয়ানদের মধ্যে বা সোলজারদের মধ্যে এই একটা বিষয় নানান সামরিক সূত্র এবং অনুসন্ধান থেকে জানা যাচ্ছে, যে এই যে আনডেমোক্রেটিক ফোর্সের ফোর্স যাদেরকে আমরা নামে চিনি বা বলি, তাদের সদস্যরা হচ্ছে সামরিক বাহিনীতে যোগ দিতে শুরু করেছে ইকবাল করিম ভূঁইয়ার সময় থেকে, এবং তাদের একটা আধিপত্য তৈরি হয়েছে। এটি খুবই অ্যালার্মিং, এবং সেটি কিন্তু এমনও ছিল যে 4 আগস্ট রাতে সামরিক নেতৃত্ব
কিন্তু অনেক ডিলেমার মধ্যে ছিলেন যে যে যদি কঠোর অবস্থানে যাওয়া হয় তাহলে অফিসারদের যে নির্দেশ অর্ডার এটা সোলজাররা ক্যারি করবে কিনা, এরকম একটি ডিলেমা কিন্তু তখন ছিল, কঠোর অবস্থানে যাওয়া হবে কি হবে না। আচ্ছা, সেটি তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, যে কারণে রেজিম চেঞ্জ ঘটে গেল। তো এখনো এই প্রভাব বলয়টা আছে এবং এই প্রভাব বলয়টা ক্রমশ বাড়ছে। এবং আপনি লক্ষ্য করবেন যে প্রকাশ্যেই একটা ইসলামাইজেশনের বিষয় ঘটছে, যখন হচ্ছে সেনাবাহিনী প্রধান নিজেই তার বেশ পরিবর্তন করলেন। তারপরে হচ্ছে আর্মি ইসলামিক ইনস্টিটিউট তুরস্কের অর্থায়নে শুরু হলো এবং সেখানে উনি যে ধরনের বক্তব্য রাখলেন যে সারা বাংলাদেশ বেদাত হয়ে গেছে। হ্যাঁ, তো এই 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 ব্যাপারগুলি কিন্তু এক ধরনের ইসলামাইজেশনের নির্দেশনা দেয়। হ্যাঁ, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে সোলজারদের মধ্যে হয়তো উনি জনপ্রিয় এবং সোলজারদের মধ্যে হয়তো এই ধরনের কম্পোনেন্টসের সংখ্যা বেশি। এই যে আমি যাদের কথা বললাম যে ধরুন এর সঙ্গে বিদেশি যোগটা, বিশেষ করে পাকিস্তান এবং তুরস্কের যোগাযোগ নিয়েও আপনি কথা বলেছেন আপনার রিপোর্টে, এটাও যদি একটু বিস্তারিত সেটি আরেকটি প্রসঙ্গ, আমি আসছি সেখানে। তো এইখানে যে ব্যাপারটি হচ্ছে যে এই যে আপনার একটা বিস্তৃতি, এই বিস্তৃতির ফলে কি হচ্ছে যে এখন পর্যন্ত অনেক বড় দুর্ঘটনা ঘটেনি, এই জন্যে যে সামরিক বাহিনীতে যারা কমিশন অফিসার তারা একটা নিয়মতান্ত্রিক পথে আছেন দেখে বড় ধরনের কোনো বিপদ হচ্ছে না। কিন্তু যে প্রক্রিয়া এগোচ্ছে এটা কিন্তু একটা বিপ্লবী বাহিনীর মতো চেহারা নিচ্ছে। মানে গণবাহিনীর মতো না, বিপ্লবী বাহিনী বলতে আমি বলছি যে যেমন গণবাহিনী ছিল সেনাবাহিনীর ইসলামিক গার্ড, তো সেই রকম একটি রূপ নেয় কিনা, বা এই প্রচারণা আছে যে এই যে যারা আপনার রিটায়ার্ড অফিসার, যারা জামাতে ইসলামীর আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, তারা কিন্তু সেই পথে টানছে। এবং তারা কতটা প্রভাবিত করতে পারবে সেটা দেখার বিষয়, কারণ সামরিক নেতৃত্ব নিশ্চয়ই সেটা চাইবেন না, তারা নিশ্চয়ই একটা নিয়মতান্ত্রিক পথে থাকতে চাইবেন। তো সেটি একটি বিষয়। কিন্তু যেহেতু ডিপলিটিসাইজেশন হয়েছে, এক ধরনের বিরাজনীতিকরণের পথে গিয়েছে বাংলাদেশ, সুতরাং একটা প্রসঙ্গ আসছে এখানে যে হচ্ছে সামরিক কর্তৃত্ব বাড়ছে। তো সামরিক কর্তৃত্ব বাড়লে সেটা হচ্ছে আপনার রাষ্ট্রের উপর তাদের নিয়ন্ত্রণ, মানে রাষ্ট্র হচ্ছে সামরিককরণ হবে, সমাজ সামরিককরণ হবে। আবার যদি এই সামরিক বাহিনী তাদের মধ্যে যদি ইসলামাইজেশন হয় তাহলে তো কর্তৃত্বটা সেই দিকে চলে যায়। তো এইরকম একটি বিষয় ঘটছে। আর আপনি যেটা জিজ্ঞেস করছেন যে তুরস্ক এবং পাকিস্তানের সংযোগ, পাকিস্তানের সংযোগ তো 5 আগস্টের পরে এতটাই স্পষ্ট হয়ে উঠলো যে খুবই পাকিস্তানে যাওয়া আসা বেড়ে গেল। এই যে সম্প্রতি দেখেছেন আপনি যে প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের 6 জন কর্মকর্তা গিয়েছেন পাকিস্তান। হ্যাঁ, সুতরাং তথ্য বিনিময় একটা কিন্তু বড় ব্যাপার, গোয়েন্দা তথ্য বিনিময়। তো সেইখানে একটা বিপর্যয়কর অবস্থা আছে কিনা যে বাংলাদেশের গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে চলে যাচ্ছে কিনা, সেটা নিয়ে তো প্রতিবেদী খুবই শঙ্কিত। আচ্ছা, এবং সেইখানে যেহেতু বারবার বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবে বলা হচ্ছে যে যেমন এই যে নতুন যে প্রতিমন্ত্রী হলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, যিনি আগে উপদেষ্টা ছিলেন, উনি জেদ্দা গিয়েছেন। হ্যাঁ, যাওয়ার আগে উনি বলেছেন যে বাংলাদেশের মক্কা প্রতিরক্ষা জোটে আগ্রহ। এখন মক্কা প্রতিরক্ষা জোটের তো নানা ইকুয়েশন আছে, তো সেই ইকুয়েশনে হচ্ছে পাকিস্তান এখানে একটা বড় ভূমিকা রেখেছে, তুরস্ক এখানে একটা বড় সুযোগ হিসেবে দেখছে তার অস্ত্র বিক্রি এবং অন্যান্য। পাকিস্তান একটা বড় সুযোগ হিসেবে দেখছে তার ভাড়াটে সৈন্য পাঠানো। কিন্তু এখানে যে বিষয়টা, যেহেতু এখানে ব্যাপারটা হচ্ছে এইরকম
যে পাকিস্তানের সাথে আমাদের কোনো বর্ডার নেই, তুরস্কের সাথে আমাদের কোনো বর্ডার নেই, আহ সৌদি আরবের সাথে কোনো বর্ডার নেই। আমাদের বর্ডার আছে ভারতের সঙ্গে, এবং সেখানে বড় ধরনের নিরাপত্তা ইস্যু আছে। সেইখানে যে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধ করে জাতীয় মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের জাতি রাষ্ট্রটি গঠিত হয়েছে বাংলাদেশ, সেই রাষ্ট্র গঠনের যে ভিত্তি সেটাই দুর্বল হয়ে পড়বে কিনা পাকিস্তানের সঙ্গে এরকম একটা সম্পর্কে। তো সেখানে ভারতের কনসার্ন কিন্তু খুবই বড়, এবং একটাই, সেটা হচ্ছে ভারতের নিরাপত্তা। বাংলাদেশকে নিয়ে ভারতের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ ভারতের নিরাপত্তা ইস্যু। কারণ এখানে এর আগে এমন ঘটেছে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বাংলাদেশ, এবং এই হাসিনুর রহমান থেকে শুরু করে একাধিক সামরিক কর্মকর্তা তাদের প্রশিক্ষক হিসেবে কাজ করেছে। সেটি তো নতুন কোনো তথ্য নয়, সেটি একটা পুরনো অভিজ্ঞতা। তো পুরনো অভিজ্ঞতা থেকে স্বাভাবিকভাবে ভারত একটা শঙ্কার মধ্যে থাকবে। তারপরেও হচ্ছে বিষয়টা এইরকম যে যেহেতু এই মোকা প্যাক্টের ব্যাপারটা হচ্ছে যে এইরকম যে একটি দেশ আরেকটি দেশকে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে মনে করবে যে সেই দেশ আক্রান্ত হয়েছে। তার মানে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব তুরস্ক চলে আসবে। তার মানে কি, যদি বাংলাদেশ এই প্যাক্টে যোগ দেয় তাহলে সঙ্গে সঙ্গে বাংলাদেশ পাকিস্তান আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে বাংলাদেশে এসে তারা জড়ো হবে অন্য প্রতিবেশী বা অন্যান্য অন্য কারো সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে, এরকম কোনো কিছু। সেখানে তো এই ধরনের জোটগুলোতে যোগ দিলে বিরাট নিরাপত্তা এবং সামরিক ঝুঁকিতে পড়ে যাবে বাংলাদেশ বলে তো অনেকেরই ধারণা, এবং আমাদের যারা সামরিক বিশেষজ্ঞ আছেন, নিরাপত্তা বিশেষজ্ঞ আছেন, তাদের ধারণা। কিন্তু এটা নিয়ে তো আলোচনা তেমন একটা হচ্ছে না, কেউই করছে না, এবং সবাই মনে করছে যে বাংলাদেশের যোগ দিলে বাংলাদেশের লাভ হবে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ক্ষমতা আরো বাড়ানোর যে আলোচনাটা করেছেন, সেটি আপনার কাছে এই রাজনৈতিক সরকারের পাশাপাশি একটি শক্তিশালী সামরিক ক্ষমতা কেন্দ্র তৈরি হচ্ছে কিনা, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আপনি দেখুন, 50 বছর ধরে আসলে সামরিক কর্তৃত্বায়নই হয়েছে, হ্যাঁ, এবং গত 2 বছরে আপনি যে দুটি সরকার দেখছেন, যে একটি অরাজনৈতিক সরকার আর একটি রাজনৈতিক সরকার, দুই সরকারই কিন্তু নির্ভরশীল সামরিক বাহিনীর নির্ভরশীলতা ছাড়া কিন্তু দুই সরকারই রাষ্ট্র ক্ষমতায় থাকবার কথা ছিল না। দাবি করতেই পারে যে তাদেরকে ক্ষমতায় এনেছেন, দুই সরকারকেই ক্ষমতায় বসিয়েছে সামরিক বাহিনী। সেটি তারা করতেই পারে, সেটি তো তারা করতেই পারে, এবং সেটি হচ্ছে আমাদের এখানে যে নিয়মতান্ত্রিক রাজনীতি, সেই নিয়মতান্ত্রিক রাজনীতির অভাবের কারণে হচ্ছে। অর্থাৎ হচ্ছে নিয়মতান্ত্রিক রাজনীতি করা দুটি বড় দল এবং অন্য যে ক্ষয়িষ্ণু রাজনৈতিক দলগুলি আছে যারা নিয়মতান্ত্রিক রাজনীতি করতো, যেমন সিপিবি বা ন্যাপ তো এখন নেই, হ্যাঁ, কিন্তু সিপিবি ছিল, হ্যাঁ, বা জাসদ বা ওয়ার্কস পার্টি, হ্যাঁ, তারা তো ক্ষয়িষ্ণু। আবার হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, সেই জায়গায় নিয়মতান্ত্রিক রাজনীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দায়িত্ব কিন্তু এখন বিএনপির ঘাড়ে বেশি, কারণ বিএনপি এখন রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু বিএনপি কে সেই অবস্থায় বিএনপি আছে কিনা, বা বিএনপি কে চ্যালেঞ্জ করছে কিনা এই আনডেমোক্রেটিক ফোর্স গুলি, এবং বিএনপি কে সামরিক বাহিনীও চ্যালেঞ্জ করছে কিনা, হ্যাঁ, সেই ব্যাপারগুলি তো বিবেচনা করার বিষয় আছে। এবং সেইখানে গভর্নমেন্ট কিন্তু ফাংশনিং না, আপনি দেখেন 6 মাস, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোন পর্যায়ে গেছে। তারপরে ধরুন জ্বালানি নিরাপত্তার যে সংকটটা ছিল, আমাদের জ্বালানি সংকটের কারণে বিপুল পরিমাণ কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে,
শিল্প কারখানা বন্ধ হয়ে জ্বালানি কেনার টাকা বন্ধ নেই, হয়ে অস্ত্র গেছে। কেনার টাকা আছে, মানে চীন থেকে বিপুল জঙ্গি বিমান কেনা হচ্ছে, সেই টাকা আছে, জ্বালানি কেনার টাকা নেই, এটা কি বিশ্বাসযোগ্য? সেটি কিন্তু আমার কাছে এখনো মনে হচ্ছে না যে খুব চূড়ান্ত পর্যায়ে গেছে। হ্যাঁ, অনেক স্টান্ট বাজি থাকে তো নানান ধরনের সময়, এবং আহ, সরকারের যে উপদেষ্টাই বক্তব্যটি দিয়েছেন, হ্যাঁ, তার তো বেশি বলার অভ্যেস আছে, সবাই বোধহয় জানে। তো শুধু এটি কোনো চূড়ান্ত পর্যায়ে গেছে বলে আমার মনে হয় না, আহ, যতটুকু আমি জানি। কিন্তু হ্যাঁ, সেইখানে একটি ব্যাপার আপনি তুলেছেন, যেটি সেটি আছে যে সামরিক শিল্পায়ন, অর্থাৎ অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে শক্তিশালী করা, সেখানে একটা সমরাস্ত্র রপ্তানির মতো পরিস্থিতি ক্রিয়েট করা আগামী 2-3 বছর 4 বছরের মধ্যে। তো এনায়েত কবির, গত 2 সেরকম কিছু বছরে উদ্যোগ আছে, এবং সেটা তো ধরেন টার্কি সার্কুলাতে তুরস্কতে এই ব্যাপারে সফল হয়েছে। সুতরাং তুরস্কের পরামর্শে বাংলাদেশের সেরকম একটি পরিকল্পনা আছে যে অডিয়েন্স ফ্যাক্টরিকে এনায়েত কবির, গত 2 বছরে, বিশেষ করে ইউনূসের 2 বছরে সামরিক ব্যয়, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, তিন মানে প্রধানই বিভিন্ন দেশে গিয়ে গিয়ে যে পরিমাণ শপিং করেছেন, সামরিক শপিং করেছেন, এটা তো নাকি গত অনেক বছরে হয়নি, এবং অনেক টাকার লেনদেন হয়েছে। আপনার কাছে ব্যাপারে তথ্য আছে কিছু? না, সেটি তো আপনার স্বাভাবিক যে কেনাকাটা, সেই কেনাকাটা তো আছেই সবসময়। হ্যাঁ, যে সামরিক বাহিনীর, এটা বোধহয় স্বাভাবিক নয়, এটা বোধহয় অনেক বড় অঙ্কের $3 বিলিয়ন করে খরচ হয়েছে, এটা আমরা জানি। এক বড় ধরনের কোন চুক্তি হয়েছে এরকম তথ্য আমার কাছে। সর্বশেষ প্রশ্ন করি আপনার কাছে, আপনি অগণতান্ত্রিক মানে শক্তির কথা বলছেন, আপনার কি মনে হয় পেছন থেকে এই মুহূর্তে একটি মানে সামনে একটি গণতান্ত্রিক ফাসাদ রেখে পেছনে কি অগণতান্ত্রিক শক্তি দেশ চালাচ্ছে কিনা? অনেকটাই হচ্ছে, আমি একটি বলি, সেটি হচ্ছে যুদ্ধাপরাধী জামাতে ইসলামের নিয়ন্ত্রণটা আমরা কিন্তু কিছু কিছু ভাবে দেখতে পাই, তাই না? যেমন ধরুন যে মন্ত্রী পরিষদ সচিব, তার যে তার যে 1 বছরের এক্সটেনশন, হ্যাঁ, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তারপরে হুমায়ুন কবিরের প্রতিমন্ত্রী, হ্যাঁ, অর্থাৎ বিএনপির মধ্যে, এটা আওয়ামী লীগের মধ্যেও ছিল, হ্যাঁ, কিন্তু বিএনপির মধ্যে প্রবল ভাবে আছে যে একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কিন্তু বিএনপির মধ্যেও আছে, এবং তারা শক্তিশালী অংশ, এবং তাদের প্রভাব বিএনপির নেতৃত্বের উপরে কাজ করছে বলে এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে। কারণ বহু ক্ষেত্রেই যে ব্যাপারটি ঘটছে, যে দেখুন যে প্যাটার্নটা একই, সেই ভারত বিরোধিতা, সেই পাকিস্তানের সাথে সম্পর্ক, সেই হচ্ছে মুসলিম এইড এবং ইসলামী এইডের উপর নির্ভরশীলতা, হ্যাঁ। তো এই এক ধরনের ইসলামাইজেশনের পথে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া আছে। কিন্তু আমাদের যদি নিয়মতান্ত্রিক এবং স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকতো, তাহলে কিন্তু এইরকম পরিবেশ তৈরি হতো বলে আমার। অশেষ ধন্যবাদ আপনাকে এনায়েত কবির। নিশ্চয়ই আবারও মানে কোনো এক সময় যুক্ত হব, কারণ প্রতিবারই বলি যে আসলে বাংলাদেশের পরিস্থিতি তো নানাভাবে বদলাচ্ছে, প্রতি মুহূর্তে বদলাচ্ছে, এবং অনেক কিছু ঘটছে। ভালো থাকবেন আপনি, ততক্ষণ কথা হবে আপনার সাথে আবারও। ধন্যবাদ।